বিশ্ববাজারে জ্বালানি তেলের রেকর্ড দাম, পাম্পে কমছেই না গ্রাহক লাইন, প্যানিক বাইং থামানোর তাগিদ। চট্টগ্রাম বন্দরের কাছাকাছি কয়েক লাখ টন জ্বালানিবাহী জাহাজ। প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রীদের বৈঠক, মধ্যপ্রাচ্যের আরো 4 রুটে পুনরায় বিমান চলাচল শুরু হচ্ছে। জাকাতের অর্থের কার্যকর ব্যবহারের উপায় নিয়ে আলোচনা। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন কাল, প্রথম দিনই পাবে 37,000-এর বেশি পরিবার। রাজনৈতিক প্রভাব পড়তে দেওয়া হবে না, জানালেন মন্ত্রীরা। আবারও আলোচনায় জঙ্গল সলিমপুর, যৌথ অভিযানে 15 সন্ত্রাসী গ্রেপ্তার। শিগগিরই দেশব্যাপী চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী ধরার বার্তা আইজিপি। মুস্তাবা খামিনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত। নাখোশ প্রেসিডেন্ট ট্রাম্প, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। গত 4 বছরের মধ্যে এটি সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে লেনদেন হচ্ছে $111 থেকে $115 মধ্যে। ওপেকভুক্ত দেশগুলোর গড় তেলের দাম বা ওপেক বাস্কেট প্রতি ব্যারেল প্রায় $90 বেশি। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে বাড়তে থাকা সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় অনেক তেল ট্যাঙ্কার চলাচল সীমিত করেছে, ফলে বাজারে সরবরাহ কমে যাবার আশঙ্কা তৈরি হয়েছে। এর পাশাপাশি কয়েকটি তেল উৎপাদনকারী দেশ উৎপাদন ও রপ্তানি কমাতে পারে, এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। আজও জ্বালানি তেল নিতে হচ্ছে দীর্ঘ লাইনে। চট্টগ্রাম বন্দরে জ্বালানি ট্যাঙ্কার পৌঁছানোর পরও চাপ কমেনি পাম্পগুলোতে। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা। তেলের সরবরাহ নিয়ে 2 ধরনের দাবি পাম্প কর্তৃপক্ষের। কেউ বলছেন সরবরাহ কম, কারো মতে মজুদ ও সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই। আরিফিন শাওনের রিপোর্টে বিস্তারিত। 9:45-এ দাঁড়াইছি, এখন 12:34 বাজে। যে তেল দিচ্ছে 10 লিটার তেল দিচ্ছে, 10 লিটার তেল আমার এখান থেকে আসতেই চলে গেছে। যে পরিমাণটা তেল দিচ্ছে সেটা আসলে অনেক কম। সেটা আমাদের জন্য যারা কর্মজীবী মানুষ, তারা প্রতিদিন এসে আসলে তেল ওঠানোটাও সম্ভব না। মধ্যপ্রাচ্যে অস্থিরতার তাপ উত্তাপ সইতে হচ্ছে বাংলাদেশকেও। যুদ্ধ শুরুর পর থেকেই ভর করেছে জ্বালানি তেলের সংকটের শঙ্কা। চট্টগ্রাম বন্দরে তেলের ট্যাঙ্কার পৌঁছানোয় শঙ্কা কিছুটা কমেছে, তবে এখনও পাম্পগুলোতে চাপ কমেনি ক্রেতাদের। সরকারের আদেশে পাম্পগুলো রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করছে। চাহিদার তুলনায় তেল কম পাওয়ায় বিপাকে ভোক্তারা। 1 ঘন্টা 20 মিনিট। তাহলে এই যে সারা ঢাকা শহরে শুধু একটা ফিলিং স্টেশন, তা এটা কি আপনার কৃত্রিম সংকট তৈরি করছে না? আমরা যারা রেগুলার ইউজার তাদের জন্য তো আসলে অনেক ভোগান্তি, কারণ 3-4 দিন আগে যারা এই কাজগুলো করছে, যে ফুল ট্যাঙ্কি করে নিয়ে গেছে, আমরা তো যারা নর্মালি যারা ইউজার তারাই অনেক সময় পাচ্ছি না আর কি। বিষয়টা তো অবশ্যই আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যেহেতু প্রায় ধরেন 40 মিনিট ধরে সিরিয়ালে এখানে আছি, অফিসের কাজকর্ম করতে পারছি না। এদিকে জ্বালানি তেল সরবরাহে পাম্প কর্তৃপক্ষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা 24 ঘন্টা চালু করে যাচ্ছে, আমাদের 25 জন অপারেটর কন্টিনিউ তেল দিয়ে যাচ্ছে, কিন্তু পাবলিক কেন এইভাবে ফুল খেয়ে পড়ছে আমরা জানি না। প্রত্যেকটা গাড়িতে কিছু না কিছু তেল আছে, একবারে যে তেল শেষ হয়ে গেছে সব কিছু, এখন আমরা দিয়ে যাচ্ছি কন্টিনিউ। এই জনস্রোতকে দিতে গেলে আমার লোকবল লাগবে 10 গুণ, আমার তেলের স্টক লাগবে যা নর্মালি বেশি তার 25 গুণ। তা আমাকে দেওয়া হচ্ছে যত তেল আমরা আগে নিয়েছি তার 25% কমে। বন্দরে জাহাজ বন্দরেই আছে, ওটা এখনো ডিপোই পৌঁছায় না, ওটা ডিপো পৌঁছাক। ওইসব কথা শুধু পাবলিককে বিভ্রান্তিকর কথা যেন কেউ না বলে। সরকারকে জ্বালানি সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপের আহ্বান জনগণের। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। সিঙ্গাপুর থেকে 27,204 টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। এছাড়াও 2,60,000 টন ডিজেল এবং প্রায় 2,47,000 টন এলএনজি নিয়ে বন্দরের কাছাকাছি এসেছে আরও 4টি জাহাজ। এর মধ্যে 4টি এলএনজি বাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে। 1,26,000 টন এলএনজি নিয়ে আলজোর এবং আল জাসাসিয়া নামে 2টো জাহাজ এর মধ্যে বন্দরে পৌঁছেছে। এছাড়া আজ লুজাইল এবং বুধবার আল গালাইল নামে আরও 2টো জাহাজ বন্দরে অভিমুখে রয়েছে। এছাড়া গত বুধবার খোলা বাজারে থেকেও 2টি
এলএনজি কার্গো কেনা হয়েছে। সিঙ্গাপুর থেকে আমদানি করা ডিজেলবাহী জাহাজ দুটো বন্দরে পৌঁছবে যে কোনো সময়। 2 জাহাজে 1,30,000 মেট্রিক টন করে মোট 2,60,000 মেট্রিক টন ডিজেল রয়েছে। আগামী 21 মার্চ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী ধান্না বন্দর থেকে অপরিশোধিত তেল ক্রুড অয়েল নিয়ে আরেকটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে। 1 লাখ টন তেল নিয়ে জাহাজটি হরমুজ প্রণালী না হয়ে বিকল্প নৌপথ হয়ে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইরান ইসরায়েল যুদ্ধ মাসব্যাপী চললে বাংলাদেশের অর্থনীতি ভয়ানক সংকটে পড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। তারা বলছেন, ভোক্তারা জ্বালানি তেলের প্যানিক বাইং বন্ধ না করলে ঝুঁকি আরও বাড়বে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, খাদের কিনারে যা অর্থনীতি পুনরুদ্ধারে অর্থনৈতিক সংস্কারে জোর দেওয়া হচ্ছে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। যুদ্ধ শুরুর পর থেকে গেল কয়েকদিন ধরে জ্বালানি সংকটের শঙ্কায় আতঙ্কিত গ্রাহকরা। দাম বৃদ্ধির আশঙ্কায় পেট্রোল পাম্পে ভিড় করছেন অনেকে। সরকার আশ্বস্ত করার পরও এমন পরিস্থিতি চলতে থাকলে সংকট বাড়বে বলছেন বিশ্লেষকরা। It doesn't happen, but if that happens, the entire global economy will be in shock, and Bangladesh economy cannot escape that shock. গভর্নমেন্টের পক্ষে ইকোনমি কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হবে, সুতরাং ট্রাস্ট তৈরি করা উচিত। ইভেন আমার সাজেশন হবে, যদিও আমি সরকারের ওই অর্থে সরকারি না, গবেষক, যে যদি প্রয়োজন না পড়ে এই মুহূর্তে দাম বাড়াবেন না। যারা প্যানিক বাই করছে তারা যেন এটা বোঝে যে এটা বোকামি হয়েছে। ঢাকা চেম্বারের এই সেমিনারে সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ জানান, জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগে 1 দশকের মধ্যে বিনিয়োগ নেমেছে সর্বনিম্ন অবস্থানে। রপ্তানিও 7 মাসের মধ্যে সবচেয়ে কম। রাজনৈতিক অনিশ্চয়তা ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের ওয়েট এন্ড সি নীতি কাজ করছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং বেসরকারি বিনিয়োগ ও মূলধন যন্ত্রপাতি আমদানি পুনরুজ্জীবিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি করতে হবে এবং কাঠামোগত সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ব্যবসার পরিবেশ সহজ করার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। উন্নতির পরিকল্পনাটাকে এমন ভাবে নেওয়া যে আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহারটা কিভাবে সম্ভব এবং সেখান থেকে সর্বোচ্চ যাকে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেটা কিভাবে পাওয়া যাবে, সেইটা এখন একটা প্রায়োরিটির জায়গা হিসেবে আছে এবং অবশ্যই এর ক্ষেত্রে বিবেচনা হচ্ছে যে সেটা কর্মসংস্থান সৃষ্টি করছে কিনা। অনুষ্ঠানে ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি পুনর্বিবেচনার পাশাপাশি কর ব্যবস্থাপনার দুর্বলতা দূর করার দাবি জানান। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধে জ্বালানি তেলের চলমান সংকট কাটিয়ে উঠতে চীনের সহযোগিতা চেয়েছে সরকার। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সব কথা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। রাষ্ট্রদূত জানান, সরকার গঠনের পর গেল 3 সপ্তাহে কমপক্ষে 4টি চীনা কোম্পানি বাংলাদেশে $100 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যার মাধ্যমে 10,000 কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিনিয়োগ হচ্ছে, ভবিষ্যতে এই বিনিয়োগ আরও বাড়বে বলেও আশ্বস্ত করেছেন চীনা রাষ্ট্রদূত। জেদ্দা, মদিনা, মাস্কাট সহ যুদ্ধের কারণে বন্ধ থাকা মধ্যপ্রাচ্যের আরও 4টি রুটে পুনরায় বিমান চলাচল শুরুর কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। এদিকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, জাকাত যথাযথভাবে আদায় হচ্ছে কিনা তার তদারকি করবে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ধর্ম সচিব ও আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। বৈঠক শেষে আসন্না ফাউন্ডেশনের প্রধান জানান, জাকাতের অর্থ কাজে লাগিয়ে কিভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলা যায় আসন্না ফাউন্ডেশনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে বৈঠকে। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, জাকাত ব্যবস্থাপনা উন্নত করতে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলপ্রসূ হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত যেভাবে মানুষ দেয় সে ব্যবস্থা হবে। ধর্মমন্ত্রী মহোদয়কে এবং অন্যদেরকে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন যে যেন জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরও ইফেক্টিভলি কীভাবে জাকাত বন্টনকে আরও সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরও ইফেক্টিভলি করা যায় সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বিমানকে জনবান্ধব ও আধুনিকায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাত্রী হয়রানি কমাতে বিমানবন্দরে আরও একটি স্ক্যানার বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নির্দেশনা দিলেন যে স্বচ্ছভাবে যাতে চলে, বিমান বোর্ডটা যাতে ভালো হয়, বিমানের সার্ভিস জনগণের স্বার্থে যাতে আমরা ইউজ করতে পারি, এই ধরনের কাজ করার জন্য কিছু নির্দেশনা দিলেন। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি, জেদ্দা, মদিনা, আমাদের রিয়াদ এবং মাস্কাট। আমরা এখন আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না, নিশ্চয়ই আপনারা বুঝেন আর কি, রিস্ক ফ্যাক্টর তো রয়েছে। রিস্ক ফ্যাক্টরগুলি চিন্তা ভাবনা করে ওই দিকের যে আমাদের খবরাদিগুলি নিয়ে তারপরে আমাদের কাজগুলি করতে হবে। তো আমরা এগুলো নিয়ে রেগুলারই বসছি আমরা আর কি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন আন্তর্জাতিক আলোকচিত্রী শহীদুল আলম। পরে সাংবাদিকদের তিনি জানান, গাজার অবরোধ ভাঙতে আবারও ফ্লোটিলায় যাচ্ছেন তিনি। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ফ্লোটিলায় যুক্ত হবে, এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত উৎসাহী বলে জানান তিনি। আমরা গতবার যখন জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সেটাকে সমর্থন করেছিলেন। আগামীকাল ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পরেই 37,568টি পরিবারের কাছে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ডের সহায়তা, জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। আর অর্থমন্ত্রী আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুরো প্রকল্প স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন করে দলীয় প্রভাব মুক্ত রেখে বাস্তবায়ন করা হবে। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে ফ্যামিলি কার্ড ছিল বিএনপির নির্বাচনী অঙ্গীকার। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 3 সপ্তাহের মধ্যেই অঙ্গীকার পূরণের সূচনা করতে যাচ্ছে সরকার। সচিবালয়ে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন জানান, দেশের 13টি জেলায় 37,567টি পরিবার পাবে প্রথম পর্যায়ের এই কার্ড। কার্ড নিয়ে কোনো ধরনের দুর্নীতি বা মনোপলি ব্যবসা সরকার মেনে নেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। কালকে যখন কার্ড মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, যখন উনি লঞ্চ করবেন, তখন ইনশাআল্লাহ এই যে 37,000 আমরা যে সুবিধাভোগী যারা এখন ডাবল ডিপিংয়ের পরে 37,000+ ওনাদের সবার কাছে এটা পৌঁছে যাবে। আর এখানে আপনাদের জানার জন্য একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আমরা দেখেছি যে আমরা যে ডাটা কালেকশন করেছি, ডাটা কালেকশনের মধ্যে আমরা অবশ্য এলাকাগুলো নিয়েছি সবচেয়ে আন্ডার ডেভেলপড এলাকা। সরকার গঠিত হয়েছে 17ই ফেব্রুয়ারি, ভাঙা অর্থনীতির বৎসর, কাজেই আগামী বছরে রেগুলার বাজেটে তখন যাবে। এবার আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে থোক বরাদ্দের কাছ থেকে আমরা টাকা নিয়েছি, সেজন্যই। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন প্রকল্প অতীতে হয়নি। এটি বাস্তবায়ন হলে নারীর ক্ষমতায়নের পাশাপাশি তাদের স্বাবলম্বী হতে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড। পাইলট প্রকল্প হিসাবে প্রাথমিকভাবে এই খাতে 38 কোটি টাকা বরাদ্দের কথাও জানান অর্থমন্ত্রী। প্রোগ্রামটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এখন এত বড় একটা প্রোগ্রাম আমি তো আশা করি বাংলাদেশের ইতিহাসে দারিদ্র মোচনে এত বড় পদক্ষেপ কখনো নেওয়া হয়েছে আমার অন্তত জানা নেই। লেট আস ফোকাস অন দ্যাট, এবং এই জিনিসটা জাতির সামনে তুলে ধরা দরকার। এটা কিন্তু বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এতদিন যে আমরা বক্তব্য রেখেছি যে অর্থনৈতিক সুবিধা প্রত্যেকটি মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যেই দাবিটা ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা বিশাল কর্মযজ্ঞ। কিন্তু সামাজিক নিরাপত্তা খাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থ থেকে ফ্যামিলি কার্ড ভাতা G2GP পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে দ্রুত ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি। দুপুরে কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। মন্ত্রী জানান, বাংলাদেশের সাথে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপাক্ষিক যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী শিগগিরই তাদের ফেরত আনা হবে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সব ঘটনাকে মব দাবি করা ভুল। অনেকেই কিছু বিচ্ছিন্ন ঘটনাকে মব বলছে,
তবে মবকে সরকার কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না বলেও দাবি তার। বলেন, সারা দেশে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান মাসের পরপরই এই অভিযান শুরু হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, ভারতে আটক হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করতে কনসুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশ। কলকাতা ডেপুটি হাইকমিশনের মাধ্যমে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব জানিয়েছেন প্রতিমন্ত্রী। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি রয়েছে জানিয়ে তিনি জানান, হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনতে সরকার সকল ব্যবস্থা নিচ্ছে। এক্ষেত্রে ভারত সহায়তা করবে এমন প্রত্যাশা ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসামিরা এখন ভারতের আদালতে 2 সপ্তাহ রিমান্ডে রয়েছে, এজন্য একটু সময় লাগতে পারে। আরেক প্রশ্নের জবাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে বলেও প্রতিমন্ত্রী জানিয়েছেন। চট্টগ্রামের আতঙ্কের এক জনপদের নাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। সন্ত্রাসী ধরতে গিয়ে র্যাবের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় দেশ জুড়ে আলোচনায় আসে এলাকাটি। সন্ত্রাসমুক্ত করতে এবার অভিযান চালিয়ে অন্তত 15 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার, অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহিদা প্রিয়া। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির প্রায় 4000 সদস্য সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে ফেলে। কিন্তু অভিযান শুরুর আগেই খবর পেয়ে পালিয়ে যায় সেখানে থাকা সন্ত্রাসীদের একটি অংশ। আইন শৃঙ্খলা বাহিনীর প্রবেশ ঠেকাতে কোথাও রাস্তার উপর রাখা হয় বড় ট্রাক, কোথাও আবার ভেঙে ফেলা হয় কালভার্ট, তুলে ফেলা হয় নালার স্ল্যাবও। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। প্লট বাণিজ্য আর দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলেও রাস্তা, নালা ভরাট করে ভোরেই যৌথ বাহিনী প্রবেশ করে ত্রাসের জনপদ হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে। চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম অন্যান্য অঞ্চলের অপরাধীরা বিভিন্ন জায়গায় অপরাধ করে, এখানে তাদের একটা নিরাপদ আশ্রয় হিসেবে তারা ব্যবহার করে, যেহেতু এটি একটি জঙ্গলাকীর্ণ এলাকা। এবং এছাড়াও এখানকার যে ভূমির বৈচিত্র্য, সেটাকে কেন্দ্র করে এখানে কিছু ভূমি অপরাধী, কিছু পরিবেশ অপরাধী এখান থেকে তৈরি হয়েছে। ভোর থেকে টানা অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র। সার্বিক নিরাপত্তা ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ করতে এখানে পুলিশ ও র্যাবের 2টি আলাদা ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। এমনই একটা অবস্থা ছিল এখানে যে সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতো না, বিশেষ করে পুলিশ এখানে ঢুকতে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে এখানে ভয় পেত অনেক সময়। তো এবার পঞ্চমবারের মতো এই ব্যবস্থা। এর আগে ইতোপূর্বে আরো 4 বার এখানে আসবার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে আমরা। সরকারি 3100 একর খাস জায়গা নিয়ে জঙ্গল সলিমপুরের অবস্থান। এর আগে এলাকাটি ঘিরে সরকারের নানা পরিকল্পনা থাকলেও সন্ত্রাসীদের বেপরোয়া আচরণে বারবার হোঁচট খেয়েছে সব উদ্যোগ। এই জনপদকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা প্রশাসনের। আমরা যে প্রতিবন্ধকতাটা বোধ করছিলাম এতদিন, আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেই প্রতিবন্ধকতা থেকে আজকে আমরা মুক্ত হলাম। এখন আমরা সরকার যে সমস্ত পরিকল্পনা পূর্বে গ্রহণ করেছিল, উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে, সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের 2টি পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্বে মোহাম্মদ ইয়াসিন এবং অপর পক্ষে রোকনউদ্দিন। গত জানুয়ারিতে ওই এলাকায় অভিযানে যাওয়া র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া হত্যার মামলার প্রধান আসামি ইয়াসিন। এই ঘটনায় জঙ্গল সলিমপুরে সমন্বিত অভিযান চালানোর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তখন অভিযান চালানো হয়নি। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। চাঁদাবাজ ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে, শিগগিরই অভিযান চালানো হবে, জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। নতুন দায়িত্ব গ্রহণের পর সোমবার সকালে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। গেল বছরের 12ই ডিসেম্বর রাজধানীর পুরানো পল্টন বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণার সময় চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে
সেখানে মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনার ঠিক 3 মাস পার হয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে রবিবার হাদি হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। সোমবার সকালে হাদি হত্যার ঘটনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন পুলিশের নতুন মহাপরিদর্শক আলী হোসেন ফকির। ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। ওইটা এক্সাক্ট এখন বলবো না, কারণ যে তালিকাটা আসছে এটা থেকে আবার একটু আমরা অনেকগুলো এজেন্সি থেকে পেয়েছি, এটা আবার আমরা সবকিছু মিলিয়ে কমন যেগুলা সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে জানিয়ে নতুন আইজিপি বলেন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু আছে এই মব থেকে ফায়দা লোটার জন্য লুটপাট এবং বিভিন্ন রকমের অপকর্ম করার জন্য তারা এইটা আরো যারা ব্যাপক আকারে ছড়ায় সেগুলো চেষ্টা করে। তা আমরা মূল মব তৈরিকারী যারা তাদেরও লিস্ট তৈরি করতেছি, সে যত ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। পুলিশের পোশাক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। পোশাক এটা আমি যতদূর জানি আমাদের সরকার সঠিক সিদ্ধান্তই নেবেন এবং এটা নিয়ে ওনারা পর্যালোচনা করছেন। আপনারা ওনাদের কাছ থেকেই ফাইনাল ব্রিফিংটা পাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কগুলোতে চাঁদাবাজি ও ডাকাতি রোধে পুলিশ তৎপর রয়েছেও বলে জানান পুলিশ মহাপরিদর্শক। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সকল দায়িত্ব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মুজতবা খামেনি। যুক্তরাষ্ট্রের আক্রমণে গত 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর নালা আলোচনা শেষে মুজতবাকে নির্বাচিত করে। মুজতবা খামেনিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, ইসলামিক বিপ্লবী গার্ড সহ সামরিক ও রাজনৈতিক নেতারা। মুজতবা খামেনি কখনোই আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কোনো কার্যালয়ের দায়িত্ব পালন করেননি বা কোনো নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি। এরপরও দশকের পর দশক ধরে সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলে প্রভাবশালী ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মুজতবা। প্রভাবশালী মুজতবাকে বলা হয় তার বাবার চেয়েও কট্টর। তবে মুজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করায় নাখোশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের নতুন কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না। টানা 10ম দিনে গড়িয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা আর বেসামরিক অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। পাল্টা জবাব দিচ্ছে ইরান। আগুন ধরেছে বাহরাইনের ব্রিটিশ পেট্রোলিয়াম কর্পোরেশন বেপকোর তেল পরিশোধনাগারে। নিরাপত্তাহীনতায় সৌদি আরব ছাড়ছেন মার্কিন দূতাবাসের কর্মী এবং তাদের পরিবার। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। 19 রমজানে একের পর এক মিসাইল ছুড়ে ট্রু প্রমিস 4-এর 30তম পর্বের সূচনা করে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান আর ইসরায়েল লক্ষ্য করে এই আঘাতে তরল জ্বালানিবাহী মধ্যপাল্লার খোররাম শাহ, হাইপারসনিক ফাত্তাহ আর ব্যালিস্টিক খাইবার মিসাইল ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ছোড়া হয়েছে এক ঝাঁক বিস্ফোরকবাহী ড্রোন। এই হামলার ধাক্কায় ইসরায়েলের হাইফা থেকে দিমোনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় সাইরেন বেজে ওঠে। বেশিরভাগ ড্রোন আর ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বলা হয়েছে অন্তত কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ 3টি ভিন্ন এলাকায় পড়েছে। হতাহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার ভোরে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জনগণকে সতর্ক করে জানানো হয়েছে ঝুঁকির মাত্রা আরও বাড়ানো হয়েছে। এর আগের দিন দেশটির আল আদিরি বিমান ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টারের বহর লক্ষ্য করে আঘাত হানার দাবি করেছে তেহরান। ইরান থেকে ছুটে যাওয়া ক্ষেপণাস্ত্র আর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে অন্তত 2 জন। প্রতিবেশী দেশ লক্ষ্য করে ইরানের হামলাকে বড় ধরনের বিশ্বাসঘাতকতা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম বিন জাবের আল থানি। সোমবার সকালে ইরানের ড্রোন হামলায় আগুন ধরেছে বাহরাইনে অবস্থিত ব্রিটিশ পেট্রোলিয়াম কর্পোরেশন বেপকোর একটি তেল পরিশোধনাগারে। ইরানের হামলার নিন্দায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাহরাইনের আমির হামাদ বিন ইসা আল খলিফা। বলেছেন, বন্ধুরাষ্ট্রে এ ধরনের হামলা বেআইনি।
চ্যালেঞ্জ সত্ত্বেও আল্লাহর ইচ্ছায় বাহরাইনের অগ্রগতি কেউ থামাতে পারবে না বলেও আশাবাদ জানিয়েছেন তিনি। বেগতিক অবস্থা আর নিরাপত্তাহীনতায় অবস্থান করা জরুরি নয়, মার্কিন দূতাবাসের এমন কর্মীদের সৌদি আরব থেকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। রাব আল খালি মরুভূমিতে একটি তেল ক্ষেত্রে হামলার আগে ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রিয়াদ। এর আগের দিন রবিবার এ ধরনের হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত 12 জনের মধ্যে একজন ছাড়া বাকি সবাই বাংলাদেশী। এদিকে ইরানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে বিমান আর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। এতে টানা 9 দিনের হামলায় 1255 জন মানুষকে হত্যার তথ্য জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে 200-র বেশি নারী, 55 জন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মী। আহত হয়েছেন 12,000-এর বেশি। ব্যাপক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তেল আবিব। লেবাননে বিমান হামলা আর সীমান্ত এলাকার ভেতরে স্থল অভিযানে হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েল। এ মাসের শুরু থেকে লেবাননে নতুন করে হামলায় এ পর্যন্ত অন্তত 400 লেবানিজকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত 1000-এর বেশি। বর্বর অভিযানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 মার্চ দক্ষিণ লেবাননের ইয়হমর শহরে আবাসিক এলাকার অন্তত 2টি ভবনে হোয়াইট ফসফরাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। টালমাটাল এই পরিস্থিতিতে উত্তর সাইপ্রাসে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আর 6টি F-16S যুদ্ধবিমান মোতায়েন করেছে তুরস্ক। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচনের প্রতিশ্রুতিতে বিএনপি নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকগুলো পরিবর্তনের কথা বলেছেন। প্রথমে ঢাকায় নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছেন। অনুষ্ঠানে দেশজুড়ে এলজিইডির নানা প্রকল্প থেকে বাছাই করে 9 জন আত্মনির্ভরশীল নারীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়েছে। অতীতের প্রতিশোধ বা আবেগ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে রাজনীতিতে এসেছেন বলেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানী শিল্পকলা একাডেমিতে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মার তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, সংসদের এবারের অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের 130টির মতো অধ্যাদেশ পাশ করতে হবে, নইলে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে বলে জানান তিনি। প্রকাশ্যে ধূমপান বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী। দীর্ঘ 17 বছর পর উনি যখন দেশে ফিরেছেন, উনি ফিরেই কিন্তু বলেছেন ভবিষ্যৎ নিয়ে কথা, ফর দ্য ফিউচার আই হ্যাভ এ প্ল্যান। উনি কিন্তু 17 বছরে কি কি মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, ওনার কত রক্তক্ষরণ হয়েছে, ওনার কি কি ক্ষতি হয়েছে, ওনার মায়ের কি ক্ষতি হয়েছে, ভাইয়ের কি ক্ষতি হয়েছে, তারপরে জনগণকে কান্নাকাটি করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য কোনো নাটকীয়তার মধ্যে কিন্তু উনি যান নাই। একজন রাষ্ট্রনায়কের সংক্ষিপ্ত আয়ুতে ততটা সময় সে অ্যাফোর্ড করতে পারে না আবেগ চর্চার মধ্য দিয়ে। অতীতের রাজনীতির সঙ্গে আজকের সরকার, তারেক রহমানের সরকারের রাজনীতির এটাই পার্থক্য। দেশের মানুষের সেবায় বিএনপির সকল নেতাকর্মী এক হয়ে কাজ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরান ঢাকার আলাউদ্দিন রোডে সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এই সময় এলাকাবাসীর চাহিদা ও নাগরিক স্বাস্থ্য সেবার জন্য সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় তিনি আরও জানান, শহর পরিষ্কার রাখার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, নাগরিকদেরও। একটি সুন্দর শহর করতে নাগরিকদের সাহায্য প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। এছাড়া কেউ ময়লায় মাসিক বিল 100 টাকার বেশি দাবি করলে তাকে সিটি কর্পোরেশনের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে বলেও জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আমরা সবাই মিলে মিশে, আমাদের যারা মুরব্বীরা আছেন আমাদেরকে দোয়া করবেন, আমাদেরকে গাইডেন্স দিবেন। আমরা যারা নতুন সংসদ সদস্য হয়েছি
বা মন্ত্রিসভায় স্থান পেয়েছি, আমরা সকলে একযোগে মিলেমিশে কাজ করে বাংলাদেশের যে সকল জনগণের সমস্যা রয়েছে সেগুলো নিরসনের জন্য আমরা জোরালোভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলোতে লাইব্রেরির ব্যবস্থা ছিল, সেগুলো নাই, সেগুলো আমরা পুনঃস্থাপন করার ব্যবস্থা করব। এবং নাগরিক স্বাস্থ্য সেবার জন্য যেখানে আমরা একটা সেকশন রাখবো যাতে স্বাস্থ্যগত বিষয়ও যাতে এখানে কাজ করতে পারে। ফার্নেস অয়েলের মজুদ বিবেচনায় আরও 1 মাস বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন বলে জানিয়েছেন বেসরকারি বিদ্যুৎ উৎপাদকরা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাংবাদিকদের সাথে আলোচনায় তারা এই কথা জানান। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের সংগঠনটির নেতারা জানান, সংকট সামাল দিতে তেল ভিত্তিক কেন্দ্রের ভূমিকা রয়েছে। এসব কেন্দ্র বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। তারা বলেন, সরকারের কাছে পাওনা থাকলেও দেশের প্রয়োজনে তারা সহায়ক ভূমিকা রাখতে চান। তবে বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিল পরিশোধে সরকারকেও উদ্যোগ নিতে হবে। ফার্নেস অয়েল আমদানিতে সরকারের ভ্যাট ট্যাক্স কমালে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব তৈরি হবে বলেও মনে করেন তারা। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে পর্যায়ক্রমে দাম সমন্বয় করা দরকার বলেও মনে করে সংগঠনটি। মেজর সিনহা হত্যার রায়ে ওসি প্রদীপের ফাঁসি দ্রুত কার্যকরে আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে গঠিত এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। রাজধানীতে সংগঠনটির ইফতার ও অফিসিয়াল ওয়েবসাইটে উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ জানিয়েছেন, হাদি হত্যার বিচার বাংলাদেশের মাটিতে সম্ভব হলে ওসি প্রদীপের ফাঁসি রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলেই সম্ভব। প্রতিশ্রুতি অনুযায়ী বাহিনীর বঞ্চিত অফিসারদের ব্যাপারে সেকেন্ড বোর্ড গঠনের আহ্বান জানানো হয়েছে। একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়তে প্রতিরক্ষা বাজেটে ব্যয় বাড়ানোর আহ্বানও জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। মেজর সিনহা স্যারের হত্যাকাণ্ডের যে রায়, ওসি প্রদীপের ফাঁসি, সেটি বাস্তবায়ন অতি দ্রুত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। আমরা বিশ্বাস করি, যদি হাদি হত্যার বিচার এই দেই বাংলার মাটিতে সম্ভব হয়, তবে মেজর সিনহা হত্যাকাণ্ডের রায়, ওসি প্রদীপের ফাঁসি এই বাংলার মাটিতে এই জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আপনার আমলে সেটা সম্ভব হবে, অন্য কোনো আমলে সম্ভব হবে না। রাজধানীর মিরপুরের একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার দুপুর 1:30টার দিকে মিরপুর 2 শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশের এলে ভবনে আগুন লাগে। ধারণা করা হয় 11 তলা ভবনের 3য় তলায় অবস্থিত স্পা সেন্টারের এসির বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এ সময় আটকে পড়া লোকজন আশ্রয় নেয় ভবনটির ছাদে। আটকে পড়া নারীসহ 15 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে 1 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দিনের আরও কিছু খবরে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। খুলনা জেলা স্টেডিয়ামে হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল। উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। বলেন, পুরনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। একই মঞ্চে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। জাতীয় প্রেস ক্লাবে হয়েছে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল। প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। জনগণের স্বার্থের বাইরে কিছু না করতে মন্ত্রণালয়ের সবাইকে সতর্ক করেন তিনি। লক্ষ্মীপুরের উন্নয়নে নানান পরিকল্পনার কথা জানান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন লিটন, সঞ্চালনায় সাধারণ সম্পাদক আরিফুর রহমান। ঢাকার মেরুলবাড্ডায় দক্ষিণ বাড়িধারা ইউথ ক্লাবের আয়োজনে ইফতার ও মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন। ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান সহ সংশ্লিষ্টরা। রাজধানীতে ঢাকাস্থ নওগাঁ জেলা সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। সন্ধ্যায় কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় হয় আয়োজন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম ময়নুল আহসান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শামীম হোসেন। ইফতারের পর সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সংগঠনের জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মামুন চৌধুরী, মহসিনুল হাকিম, পবন আহমেদ, SM নাসির সহ অন্যান্যরা।
রাজধানীতে ইফতার মাহফিল করেছে নটরডেম কলেজের 93 ব্যাচ। বনানীর ক্লাব নটরডেমিয়ান্স লিমিটেডে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন ক্লাব নটরডেমিয়ান্সের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেফায়েতুল্লাহ। কলেজের 1993 সালের কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। রাজধানীর ব্যায়াম ফাউন্ডেশন মিলনায়তনে হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কল্যাণ সমিতির ইফতার। আয়োজনে ঢাকায় বসবাসকারী নবীনগর উপজেলার বাসিন্দারা অংশ নেন। অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এ সময় তিনি নবীনগরকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত করার প্রত্যয় জানান। শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নড়িয়া বিএল উচ্চ বিদ্যালয় মাঠে হয় আয়োজন। প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। ঢাকার হাতিরপুলের বীর উত্তম সিআর দত্ত রোডে হয়েছে বাংলাদেশ মোজাইক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শহীদুল আহসান, ছিলেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ ইউসুফ হাওলাদারও। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। বিশ্ববাজারে জ্বালানি তেলের রেকর্ড দাম, পাম্পে কমছে না গ্রাহক লাইন, প্যানিক বাইং থামানোর তাগিদ, চট্টগ্রাম বন্দরের কাছাকাছি কয়েক লাখ টন জ্বালানিবাহী জাহাজ। প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীদের বৈঠক, মধ্যপ্রাচ্যের আরও 4 রুটে পুনরায় বিমান চলাচল শুরু হচ্ছে, জাকাতের অর্থের কার্যকর ব্যবহারের উপায় নিয়ে আলোচনা। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন কাল, প্রথম দিনই পাবে 37,000-এরও বেশি পরিবার, রাজনৈতিক প্রভাব পড়তে দেওয়া হবে না জানালেন মন্ত্রীরা। আবারও আলোচনায় জঙ্গল সলিমপুর, যৌথ অভিযানে 15 সন্ত্রাসী গ্রেফতার, শিগগিরই দেশব্যাপী চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী ধরার বার্তা আইজিপির। মুস্তাফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, নাখোশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bnews24.com ও facebook.com/বাংলাদেশ নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশ নিউজ। শুভরাত্রি।